মায়ালি পাস সবার জন্য নয়। অধিক উচ্চতা, দুর্গম আবহাওয়া আর প্রতিকূল পরিবেশ একে সবার থেকে আলাদা করে রেখেছে। তবে এই কথাগুলো আমাদের জন্য নয়, আমার জন্য নয়। মায়ালি পাস 27th May 2025। এবারে আমাদের গন্তব্য মন্দাকিনী ভ্যালি আর ভিলাঙ্কানা ভ্যালির মাঝখানে মায়ালি পাস। ঠিক দুপুর 1টায় উপাসনা এক্সপ্রেস আমাদেরকে নিয়ে রওনা দিল হরিদ্বারের উদ্দেশ্যে। দুর্গম রাস্তা, অধিক উচ্চতা আর সবসময়ের জন্য খারাপ আবহাওয়া মায়ালি পাসের বৈশিষ্ট্য। গত 2 বছরে এই রুটে কোনো ট্রেকও হয়নি। পারবো তো আমরা? ট্রেন যত এগিয়ে চলল, আমাদের মুখও তত চলতে লাগলো। ট্রেন যাত্রার সময় এই আড্ডা আর খাওয়া দাওয়া আমি দারুণ উপভোগ করি। আর ঠিক এইভাবেই আনন্দ করতে করতে দীর্ঘ 27 ঘন্টা পর এসে পৌঁছালাম হরিদ্বার স্টেশন। এই নিয়ে তৃতীয়বার আমি হরিদ্বার এলাম, কিন্তু প্রতিবারই আমি এই গঙ্গার ঘাটকে নতুন আঙ্গিকে দেখতে পাই। সারা ভারতবর্ষ থেকে অসংখ্য মানুষের সমাগম ও তাদের ধার্মিক কার্যকলাপ আমার বেশ দারুণ লাগে। গোমুখ থেকে উৎপত্তি হয়ে গঙ্গা নদী এখানে সমতলে এসে পড়েছে। প্রতিটা ট্রেকে রওনা দেবার আগে এই গঙ্গার ঘাটে আমি কিছুটা সময় কাটাই। এখানকার ঠান্ডা বাতাস আর জল আমাকে ওয়ার্ক মোড থেকে ট্রেক মোডে নিয়ে যায়। প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখবে বলে। তবে চেনা গলি দিয়ে আমরা চললাম খাবারের সন্ধানে। এখানকার এই সান্ধ্যকালীন খাবারগুলো আমার দারুণ লাগে, বিশেষ করে এই রাবড়ির স্বাদ অতুলনীয়। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পরের দিন থেকে শুরু হবে আমাদের যে মায়ালি পাস ট্রেক। আজ আমাদের ট্রেকের প্রথম দিন। দুটো বোলেরো গাড়ি নিয়ে আমরা হরিদ্বার থেকে রওনা দিলাম ঘুট্টুর উদ্দেশ্যে। দূরত্ব 178 কিলোমিটার আর সময় লেগেছিল 7 ঘন্টার মতন। পথে পড়ল ভারতের উচ্চতম তেহরি ড্যাম। ভাগীরথী নদীর গতিপথ আটকে তৈরি হয়েছে এই বিশাল ড্যাম। আর বিনোদনের জন্য চলছে নানা রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও। এদিকে রাস্তাঘাট খুব একটা খারাপ নয়। তেহরি ছাড়িয়ে আরো অনেকটা যাওয়ার পরে আসবে ঘুট্টু গ্রাম। এই পথের শেষ এটিএম কিন্তু এখানেই আছে, তবে ভরসা না করাই ভালো। বিয়েবাড়ির আনন্দ মিটিয়ে আমরা এগিয়ে চললাম গাঙ্গের উদ্দেশ্যে। ঘুট্টু থেকে আরো 1 ঘন্টা গাড়ি চড়ার পর এসে পৌঁছালাম গাঙ্গি। গাড়োয়াল হিমালয় 8000 ফুট উচ্চতায় অবস্থিত এই ছোট্ট গ্রামটি। কারণ অর্জুন সিনেমার সেই দুর্জান সিং এর গ্রামের মতোই এই গ্রামটার অবস্থা। চারিদিকে কেমন যেন একটা ভেতুরে পরিবেশ। একটু স্যুপ খেয়ে তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ব্যাপারটা বুঝতে। আর বুঝতে পারলাম ব্যাংকিং ব্যবস্থার উন্নতির ফলে সুদের কারবার করা এই গ্রামের উন্নতিও হঠাৎ করে যেন থমকে গেছে। আর তাই আজও এখানে ইলেকট্রিসিটি, মোবাইল নেটওয়ার্ক কিছুই এসে পৌঁছায়নি। গ্রামের ভেতরে আছে একটা সোমেশ্বর মন্দির। গ্রামের লোকেদের প্রধান জীবিকাই হলো পশুপালন আর চাষবাস। তবে প্রতিটা বাড়ির নকশা
আর কারুকার্য দেখলে বোঝাই যায় যে এককালে অনেক ধনী লোকেদের বসবাস ছিল এই গ্রামে। আর আছে একটা স্কুল, যার মাঠে আমাদের টেন্টটা ফেলা হয়েছিল। গুড মর্নিং। আজ আমাদের ট্রেকের সেকেন্ড ডে। এই মুহূর্তে রয়েছি গাঙ্গে, আর আজ যাব কল্যাণী। কালকে ওভারনাইট বৃষ্টি হয়েছে প্রচণ্ড, এবং এই আপার রেঞ্জে মাউন্টেন রেঞ্জটা তো পুরো স্নো কভার্ড হয়ে গেছে। হ্যাঁ, আজকে আমাদের ট্রেকের সেকেন্ড দিন, তবে হাঁটা পথে আমাদের প্রথম দিন। আজ আমরা যাব কালিয়ানি। আমাদের গাইড কুশলজির কাছ থেকে রাস্তায় ব্রিফিং শুনে নেবার পর আমাদের দলের সবার পক্ষ থেকে ক্যাপ্টেন্স ক্যাপ তুলে দেওয়া হলো সুব্রতদার মাথায়। আর সেই সাথেই শুরু হয়ে গেল আমাদের আসল পথ চলা মায়ালি পাসের উদ্দেশ্যে। সব ট্রেকের প্রথম দিনের মতোই এই ট্রেকটারও প্রথম দিন পুরোপুরি ঘন জঙ্গল, পাইন আর রডোডেন্ড্রন ফরেস্ট। এদিকে বেশিরভাগই দেখছি লাল রডোডেন্ড্রন গাছ। তবে আজকের রাস্তাটা কিন্তু খুব একটা কঠিন নয়, বড় ট্রেকের ওয়ার্ম আপের জন্য একদম আদর্শ রাস্তা। জঙ্গলের ভেতর থেকে আরো 2 ঘন্টা চলবার পর এসে উপস্থিত হলাম একটা ছোট্ট নদী উপত্যকায়। আর এখানেও রয়েছে হঠাৎ কোনো এক কারণে খালি হয়ে যাওয়া একটা গ্রাম। এই বাড়িটার কত বড় ছিটকিনি! ভিলঙ্গনা নদীর তীরে এই গ্রামটার নাম ডাকুলি। ভিলঙ্গনা নদীর এই উত্তাল স্রোত আমাদের মনে দারুণ ভয়ের সঞ্চার করল। শুনছি এই উত্তাল নদী নাকি আমাদের একবার পার হতে হবে। শুনেছি শেফার্ডরা নাকি প্রতি বছর এই ভিলঙ্গনার উপর একটা ব্রিজ তৈরি করে, আর প্রতি বছরই তা বরফের চাপে ভেঙে পড়ে যায়। আর এই বছরে এই রুটে আমরাই প্রথম ট্রেক টিম, কোনো শেফার্ড দলও যায়নি আমাদের আগে। এই ছোট্ট সাঁকোটা পার হবার পর থেকেই আমাদের চড়াই শুরু হলো। পুরো 1 ঘন্টা চড়াই ভাঙবার পর আমরা এসে পৌঁছালাম কালিয়ানি। আমরা এখন কল্যাণী ক্যাম্পসাইট পৌঁছে গেছি। মাত্র 6.9, 7 কিলোমিটার রাস্তা। সময় লাগলো 3.5 ঘন্টা। তবে আমরা খুব হেলে দুলে এসেছি, রিল্যাক্স করে করে। খুব ইজি রোড, পুরো রডোডেন্ড্রন ফরেস্টের মধ্যে থেকে। পোর্টাররা তখনও আমাদের মাল নিয়ে এসে পৌঁছয়নি। আমরাও বসে পড়লাম এদিক ওদিক আমাদের লাঞ্চ বক্স নিয়ে। ডিমের আলু কাবলি। বিশাল বড় ফাঁকা একটা বুগিয়াল হলো এই কল্যাণী। 2টো শেফার্ড ফ্যামিলিও আছে এখানে, আর আছে তাদের অসংখ্য গরু, মোষ, ভেড়া আর ঘোড়া। বেলা শেষে জমিয়ে আড্ডা মেরেই শেষ করলাম আমাদের ট্রেকের দ্বিতীয় দিন। গুড মর্নিং। আজ আমাদের মায়ালি পাস ট্রেকের 3rd ডে। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কল্যাণী, আর যাব খাটসলি। ওয়েদার খুব পরিষ্কার রয়েছে আপাতত, দেখা যাক আগে কি হয়। সকাল সকাল গরম গরম আলু পরোটা আর আচার খেয়ে শুরু করে দিলাম আমাদের ট্রেকের আজকের পথ চলা। আর ইনি হলেন আমাদের মেন গাইড সন্দীপ। এনারও বাড়ি উত্তরাখণ্ডের সাঁকরিতে। ঘন জঙ্গল আর বিশাল বিশাল বুগিয়াল নিয়ে আজকে আমাদের রাস্তা। আগেই বলেছিলাম যে এই বছর কোনো ট্রেক টিম আমাদের আগে আসেনি, আর আসেনি কোনো শেপার্ড দলও। তাই অস্পষ্ট হয়ে পড়া রাস্তা নিজেরাই আবিষ্কার করে এগোতে থাকলাম। হঠাৎ জঙ্গল ভেদ করে এসে পড়লাম এক বিশাল বুগিয়ালে। তবে এ বুগিয়ালে ঘাস নেই, আছে সবুজ গাছের ক্ষেত। আর আছে ভিলঙ্গনার দিকে বয়ে চলা প্রচুর ছোট ছোট উপনদী। দারুণ সুন্দর এই উপত্যকাটা। আর এখান থেকেই আমরা প্রথম দেখা পেলাম মাউন্ট থালাই সাগরের, আর সঙ্গে দেখতে পেলাম মেরু পিকো। তবে ভিলঙ্গনার পাশের রাস্তা মাঝে মাঝেই বিপদসংকুল করে তুলছিল, আর ওপর থেকে ধেয়ে আসছিল ধসে যাওয়া ছোট ছোট নুড়ি। ফ্রাইড রাইস দিয়ে লাঞ্চ সেরে আবার এগিয়ে চললাম খাটসলির উদ্দেশ্যে। এই ট্রেকে অনেকেই প্রথম দিনেই খাটসলি চলে আসার প্ল্যান করে, তবে আমার মতে তা না করাই ভালো। মায়ালি পাসের মতো ডিফিকাল্ট ট্রেকে প্রথম দিনেই 20 কিলোমিটার হেঁটে ক্লান্ত না হয়ে পড়াই ভালো।
আর তা করলে এইসব ছোট ছোট সৌন্দর্যগুলো আর চলার পথের আড্ডাগুলো যেন কষ্টের আড়ালেই হারিয়ে যাবে। রাস্তা ধসে ভেঙে গেছে, তাই নতুন করে রাস্তা তৈরি করে আমরা এগিয়েছিলাম ঘাটশলির উদ্দেশ্যে। এখানে আছে একটা ঘাটশলি মাতার মন্দির, তবে আমরা উঁকি মেরে একটা ঝোড়া ছাড়া কিছুই দেখতে পাইনি। আমরা এসে পৌঁছলাম ঘাটশলি। আমাদের কল্যাণী থেকে আসতে লাগলো 8 ঘন্টার মতন। আর আজকে রাস্তাটা অপূর্ব, কারণ এখানে পাহাড়, নদী, জঙ্গল, গাছ পড়ে আছে, সব রকমের অভিজ্ঞতা পাওয়া যাবে এখানে। মামা জ্বালিয়েছে আগুন, আর আমরাও টেন্ট খাটিয়ে খাওয়া দাওয়া করে শেষ করলাম আমাদের আর একটা দিন। গুড মর্নিং। আজকে আমরা এই মুহূর্তে রয়েছি ঘাটশলি। আজকে যাব হচ্ছে তাম্বাকুণ্ড। আজ আমাদের 4th ডে অফ মায়ালি পাস ট্রেকিং। দেখা যাক, শুনছি 8 কিলোমিটার রাস্তা, তবে আজকে শুনলাম স্টিপ রয়েছে একটু। দেখাই যাক কেমন হয়, চলো যাওয়া যাক। সকালে নতুন রোদে ঘাটশলি জায়গাটাকে দারুণ লাগছিল। এখানে একসময় ছিল গুর্জর শ্রেণীর বসবাস, মেষ পালনই ছিল তাদের প্রধান জীবিকা। তবে ভিলঙ্গনা নদীর খামখেয়ালি তাণ্ডবে আজ তারা ঘাটশলি ছাড়া। আমরা এগিয়ে চললাম তাম্বাকুণ্ডের দিকে। ভিলঙ্গনা নদীর পাড় ধরেই আমরা এগিয়ে চললাম সামনের দিকে আরো। এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের ছোট ছোট আইস প্যাচ, যা আমাদের আগামী দিনের বরফ সাম্রাজ্যের ইঙ্গিত দিচ্ছে। জঙ্গল এখানে অনেকটাই পাতলা হয়ে এসেছে, আর আস্তে আস্তে বেরিয়ে আসছে অসংখ্য বুগিয়াল আর বিশাল বিশাল পাহাড়ি ঝর্ণা। আমরা এগিয়ে চলেছি তাম্বাকুণ্ডের দিকে। আজকের রাস্তাটা কিন্তু অত্যন্ত চড়াই। একসময় নাকি খাটলিং গ্লেশিয়ার অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল, আর এই তাম্বাকুণ্ডই ছিল তার স্নাউট পয়েন্ট। আর এখানেই একটা কুণ্ড থেকে প্রচুর তামা পাওয়া যেত, সেই থেকে এই জায়গাটার নাম তাম্বাকুণ্ড। অবশেষে আমরা তাম্বাকুণ্ড ক্যাম্প সাইটে এসে পৌঁছালাম। আজ ঘাটশলি থেকে সময় লাগলো 5 ঘন্টার মতো, দূরত্ব হচ্ছে 8 কিলোমিটার। এই সদ্য বরফ গলা জলই হলো আমাদের আজকের ওয়াটার সোর্স। তাস খেলে আর আগুন পুইয়ে শেষ হলো আমাদের আর একটা দিন। গুড মর্নিং। আজ 2 জুন 2025। এই মুহূর্তে আমরা আছি তাম্বাকুণ্ড ক্যাম্প সাইটে। আর যাব হচ্ছে চৌকি। সকাল সকাল মামুর পুজোর ঘন্টা শুনে আমরা যাত্রা শুরু করে দিলাম। এই মামু হলো আদতে একজন 70 বছর বয়স্ক পোর্টার, কিন্তু একটা বিড়ি যে কত উপকারে লাগে তার আদর্শ উদাহরণ হলো এই মামু। আর একজন মহান ব্যক্তি হলো ইনি, আমাদের কো গাইড কুশলজি। ইনি না থাকলে এই ট্রেক আমরা 16 জন জীবিত অবস্থায় কমপ্লিট করতে পারতাম না। যেখানেই বিপদ সেখানেই তার আইসেক্স হাতে হাজির হয়ে যায় কুশলজি। এক রাশ আশঙ্কা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আজ আমাদের এই ভিলঙ্গনা পার হতে হবে। অনেক আশঙ্কা দুশ্চিন্তার অবসান ঘটিয়ে দেখা পেলাম সেই ব্রিজ। আজ সকালবেলা উঠেই আমাদের গাইড সন্দীপ আর স্পর্শকে সঙ্গে করে নিয়ে চলে এসেছিল এই ব্রিজটা মেরামত করার জন্য। এখানকার নিয়মই হলো যে ট্রেক টিম অথবা শেফার্ড টিম যাবে তারা এই ব্রিজটা একটু রিপেয়ার করে দিয়ে যাবে। টলমল করে দুলতে থাকা এই ব্রিজ আমাদের 4 থেকে 5 ঘন্টার যাত্রাপথ কমিয়ে দিয়েছিল। ভোজপত্রী গাছের সাপোর্ট এখানে এই পর্যন্ত, তারপর ওই লম্বা কাঠ, আবার ওদিকে সাপোর্ট, অনেক কায়দা করে বানানো। সাদা রডোডেনড্রন দেখি কেমন, কিরকম একটা গন্ধ, ভালোই বেশ, বেশিক্ষণ সময় যাবে। ব্রিজটা যদি না থাকতো তাহলে এই রাস্তা ধরে গিয়ে এইখান থেকে স্নাউট পয়েন্ট ক্রস করে এই রিজ ধরে আমাদের আবার ফিরে আসতে হতো। একে হ্যাঁ कड़ोई कड़ोई शुगर की दवाई कड़ोई। খাড়া চড়াই ভেঙে আমরা উঠতে লাগলাম চৌকির উদ্দেশ্যে। ওয়েদার ক্রমশ খারাপ হয়ে আসছে, আর হঠাৎ করেই শুরু হয়ে গেল স্নোফল। সাদা, হলুদ, বেগুনি বিভিন্ন রঙের রডোডেন্ডনের মাঝখানে আজ আমাদের ক্যাম্পসাইট চৌকি।
পুরো হলুদ বাগিচায় মোড়া। অবশেষে আমরা চৌকিতে এসে পৌঁছালাম। স্নোফল শুরু হয়ে গেছে। তাম্বাকুন থেকে ডিস্টেন্স হচ্ছে 4.6 কিলোমিটার। সময় লাগলো 3 ঘন্টার মতন। চৌকিতে পৌঁছে গেছি। আর আজকে আমাদের লাঞ্চে হচ্ছে খিচুড়ি, আর আমরা একটুখানি ঝুড়ি ভাজা ছড়িয়ে নিয়েছি। টেন্টের মধ্যে বসে খাওয়া দারুণ দারুণ টেস্টি হয়েছে। খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে পাহাড়ে এক অদ্ভুত ডাক শুনতে পেলাম, ফুচকা। ফুচকা, চৌকিতে আমাদের ফুচকা খাওয়া হচ্ছে। হঠাৎ করেই বরফপাত বন্ধ হয়ে বেরিয়ে পড়ল নীল আকাশ, আর আমরাও ছুটে চললাম দুধগঙ্গা নদীর তীরে। আইটেনারি অনুযায়ী এখানে ছিল আমাদের একদিন রেস্ট ডে, কিন্তু নীল আকাশ দেখে আমরা সকলে এগিয়ে যাবার সিদ্ধান্ত নিলাম। আর এই যুগান্তকারী সিদ্ধান্ত যে আমাদের কতটা কাজে লাগবে তা 2 দিন পরেই আমরা জানতে পারব। অরেঞ্জ স্কল, খাটলিং গ্লেশিয়ার, মাউন্ট থলাই সাগর সবাই তখন আমাদের হাতের মুঠোয়। এই দেখা যায় থলাই সাগর। শুরু হয়ে গেল আমাদের মধ্যে প্রতিযোগিতা, কে খাটলিং গ্লেশিয়ারে পাথর ছুঁড়ে পাঠাতে পারে। কাল আমাদের অনেকটা হাইট গেইন করতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার করে শেষ করলাম আমাদের আরও একটা দিন। গুড মর্নিং। আজ 3 জুন 2025। আজকে আমরা এই মুহূর্তে আছি চৌকিতে, আর যাব হচ্ছে মশারতাল। মশারতাল ওই ওপরে, ওইখানে যাব। আজকে অনেকটাই হাইট গেইন করতে হবে। আজকেই আমাদের ওয়ান অফ দ্য টাফ ডে। শুরু হয়ে গেল আমাদের 6ষ্ঠ দিনের যাত্রা। আজকে নাকি পুরো খাড়াই পথ আমাদের, সোজা উপর দিকে। অনেকটা পথ উঠবার পরে সামনে এসে হাজির হলো এক মহাবিপদ। আগে যেতে গিয়ে জানতে পারলাম রাস্তা ব্লকড, তাই আবার সোজা নিচের দিকে নেমে যেতে হবে নদীর ধারে। বলেছিলাম না এই পথে এই বছর আমরাই প্রথম। অনেকটা এগিয়ে গিয়ে জানতে পারলাম রাস্তায় ধস নেমেছে, তাই বিকল্প পথ বানিয়ে নিয়ে আমাদেরকে আবার এগিয়ে চলতে হলো। নামতে নামতে আবার এসে উপস্থিত হলাম সেই ভিলঙ্গনার উপত্যকায়। শুরু হলো আবার আমাদের ওপরে ওঠা। এই জায়গাটাকে অনেকে আপাত চৌকি বলে। বিশাল বিশাল বুগিয়াল এখানে। কেউ যদি চায় এখানে এসেও ক্যাম্প করতে পারে, ওয়াটার সোর্স আছে। পাহাড়ের ওপর শেফার্ডরা এরমভাবেই থাকে, চারদিক পাথরে ঘিরে নেয়, মাঝখানে খড়, সেখানে শুয়ে গিয়ে ওপরে একটা প্লাস্টিক চাপা দিয়ে দেয়। একটা কথা আছে না, পাহাড়ের ওয়েদার আর মুম্বাইয়ের ফ্যাশন যখন তখন বদলাতে পারে, ঠিক তাই হলো। স্নোফল শুরু হয়ে গেছে, তাই আমাদের গায়ে উঠেছে নতুন সঙ্গী পঞ্চ। মায়ালি পাস ট্রেকটা সবে জমতে শুরু করেছিল, কিন্তু ওয়েদার খারাপ হয়ে গেল। কি যে কপালে আছে ভবিষ্যতে কেই বা জানে। স্নোফলের তীব্রতা ক্রমেই বাড়তে লাগলো। ছোট ছোট বরফ কণাগুলো জিভের ওপর যেন কারেন্টের শট মারছিল। সবুজ বুগিয়াল হঠাৎ করেই সাদা বুগিয়ালে পরিণত হলো। বরফের চপেটাঘাতের হাত থেকে বাঁচতে পাথরের খাঁজে আশ্রয় নিতে লাগলাম। আর সেই সাথেই চলতে থাকলো কখনো লো কখনো হাই গ্রেডিয়েন্টের ক্লাইম। সানডে হো ইয়া মানডে, ঘর হো ইয়া পাহাড়, রোজ খাও ওয়ানডে। গলা দিয়ে যেন আর আওয়াজই বেরোচ্ছে না, সোজা রাস্তাও যেন কঠিন লাগতে শুরু করেছে। অবশেষে আমরা মাসারতাল ক্যাম্প সাইট এসে পৌঁছালাম। আমাদেরকে আসতে সময় লাগলো 7 ঘন্টা, আর কিলোমিটার হচ্ছে 7.2। তবে আজকের রাস্তাটা পুরোটা স্টিফ, আর সেই সাথে প্রচণ্ড স্নোফল। আজকে তো আমাদের সব বার ফেটেছে একদম। তাড়াতাড়ি যে যার তাঁবু খাটিয়ে ঢুকে পড়লাম। অনবরত স্নোফল হয়েই চলেছে,
আর কিছুক্ষণ বাদে এই জায়গাটার অবস্থা যা দাঁড়ালো, পুরো বরফের দেশ, অনবরত স্নোফল হয়েই চলেছে। আমরাও পালা করে আমাদের টেন্টের মাথাগুলো পরিষ্কার করতে লাগলাম, না হলে টেন্ট যে ভেঙে পড়বে গায়ের ওপর। বাইরে একটু গিয়েছিলাম, পায়ের জুতো বরফ জমে গেছে। আরে বাস, ও জল আনতে যাচ্ছে আমাদের জন্য। প্রচন্ড ওয়েদার খারাপ তো, কি হবে গো? কিছু দেখা যাচ্ছে না। যেতেই হবে, কিছু করার নেই। যেতেই যখন হবে তখন তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম। ব্রেকফাস্ট সেরে আর বরফ দিয়ে থালা বাসন মেজে আমি তো রেডি। কে খাবে আইসক্রিম? গুড মর্নিং, আজ 4 জুন 2025। এই মুহূর্তে আমরা আছি মাসাত্তাল। আজকে মায়ালি পাস ক্রস করে আমাদের বাসুকিতাল যাওয়ার কথা, কিন্তু সকাল থেকে ওয়েদার খুব খারাপ, প্রচণ্ড স্নোফল হচ্ছে, কিচ্ছু করার নেই। এখানে আটকে থাকার থেকে বেরিয়ে যাওয়া ভালো, সুতরাং চলো। How's the Josh? How's the Josh? শুরু হয়ে গেল আমাদের সপ্তম দিনের পথ চলা। আজ আমাদের টার্গেট মায়ালি পাস, কিন্তু তার আগে পার হতে হবে মাসাত্তাল টপ। কিন্তু অনবরত তুষারপাত হয়ে চলেছে, ভিজিবিলিটি প্রায় 0। দেখুন, যখন জ্যামে আমরা ফেসে যাই তখন আমরা কি করে এখান থেকে বেরোই দেখুন। বরফ এই অতিরিক্ত তুষারপাত এই সোজা পথটাকে অনেক কঠিন করে তুলেছে আমাদের জন্য। কেমন লাগছে? ভালো। প্রচন্ড পরিমাণ তুষার ঝড়ের মধ্যে পড়েছি আমরা। আমাদের মায়ালি পাস ক্রস করতে হবে এখন, গাড়িটাকে ক্রস করবই। চলো। হঠাৎ দেখা পেলাম মাসাত্তাল লেকের। কত স্বপ্ন ছিল মাসাত্তালে থালাই সাগরের রিফ্লেকশনের ছবি তুলব, কিন্তু গোদের ওপর বিষ পড়ার মতো হাজির হলো তুষার ঝড়। এই দেখা যায় মাসাত্তাল, এই এতটা বড়, পুরো বরফ জমে গেছে। এই উত্তরাখণ্ড সবসময় আমাকে কঠিন পরীক্ষা নেয়। এর আগেও একবার 2021 সালে ঘিয়াবিনাক পাশে আমরা 42 ঘন্টা টেন্টের মধ্যে আটকে ছিলাম প্রবল বৃষ্টিতে। এই দেখা যায় মাসার টপ, এটা হয়ে আমাদের পাস করতে হবে, কিন্তু তার আগে রাস্তা। আমরা মাসার টপে এসে পৌঁছলাম। এই পথে উঠে এলাম এক্ষুনি, ওই আমি নিচে আসছে উঠে, আর যাবো হচ্ছে মায়ালি পাস ক্রস করবোই। মায়ালি পাস, এই নিচটা হচ্ছে পাইয়াতাল, কিন্তু আমরা কিছুই দেখতে পাচ্ছি না। গুড মর্নিং, আজ 5 জুন। গতকালকে আমরা মায়ালি পাস ক্রস করতে পারিনি, হঠাৎ করে স্নোস্টর্ম আর হোয়াইট আউট হয়ে যায়, রাস্তা কিছু খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাই আমরা পাইয়া লেকের একটু ওপরেই ক্যাম্প করেছি আমাদের। আজকে আমরা মায়ালি পাস ক্রস করব, করে দেখা যাক কত দূর পর্যন্ত নামতে পারি। কাল শুরু হয়ে গেল আমাদের আজকে মায়ালি পাসের যাত্রা। এইখানটা থেকে ক্রস করব। উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। গতকাল আমরা মায়ালি পাস ক্রস করতে পারিনি, আমাদের দলের কয়েকজন পিছিয়ে পড়ার কারণে আর হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে যাবার কারণে আমরা এমার্জেন্সি ক্যাম্প করতে বাধ্য হই। সারাটা রাত আমরা সবাই মিলে ডাইনিং টেন্টের মধ্যে গুঁতোগুতি করে কাটিয়ে ভোরের আলো ফুটতে রওনা দিলাম মায়ালি পাসের উদ্দেশ্যে। আর ওই যে বলেছিলাম না পাহাড়ের ওয়েদার, হঠাৎ করে দেখলাম আকাশ পুরো নীল হয়ে গেল। এই বিশাল মায়ালি আইসফিল্ডটা দেখে গত দুদিনের কষ্ট যেন এক নিমেষে গায়েব হয়ে গেল। উপরওয়ালার কাছে অসংখ্য ধন্যবাদ এই ওয়েদারটা ক্লিয়ার করে দেওয়ার জন্য, না হলে মায়ালি পাসের এই মায়াবী রূপ আমরা বুঝতেই পারতাম না। অনেকেরই স্বপ্ন থাকে পাইয়া লেকের ধারে ক্যাম্প সাইট করার, সে স্বপ্নও আমাদের পূরণ হয়েছে। বিশাল এই ভিলঙ্গনা উপত্যকায় আমরা কয়েকটা ছোট্ট বিন্দু এগিয়ে চললাম মায়ালি পাসের উদ্দেশ্যে।
পাইয়া লেকের ধারে আমাদের এমার্জেন্সি ক্যাম্প সাইট থেকে মায়ালি পাসের টপ পর্যন্ত দূরত্ব ছিল আমাদের 1.8 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লেগেছিল 2 ঘন্টার মতন। অ্যাট লাস্ট মায়ালি পাসের মাথায় আমি। অনেক বাধা বিপত্তি, ঝড় ঝাপটা, প্রিয় মানুষদের বারণ, সব কিছু উপেক্ষা করে হাঁটা শুরু করেছিলাম। আর আজ মায়ালি পাস। এদিকে হলো ভিলঙ্গানা ভ্যালি, যেখান দিয়ে আমরা উঠে এলাম মায়ালি পাসে, আর এদিকে হচ্ছে কেদার ভ্যালি। এরাই হলো আমাদের সুপার হিরো, আমাদের পোর্টার আর গাইড। পাসের মাথায় তারা পুজো সারলো। बहुत अच्छी तरीके से हम मयाली पास कर चुके हैं अभी। উদ্দেশ্য সফল, কিন্তু মন ভারাক্রান্ত। এবারে যে আমাদের নিচের দিকে নেমে যেতে হবে। স্টিফ ক্লাইম্ব যেমন আমরা করেছিলাম, তেমনি স্টিফ ডিসেন্টও এবার শুরু হলো আমাদের। তবে অন্যান্য পাস ক্রস করার পর যেমন আমরা গড়গড়িয়ে নেমে যাই, এবারে তা হচ্ছিল না। অত্যধিক ক্রিভাস আমাদের বারবার পথ আটকাচ্ছিল। পাস ক্রস করার পর 3 কিলোমিটার নামবার পরেই আমাদের আবার এমার্জেন্সি ক্যাম্প করতে হয়। হঠাৎ করে চারিদিকে ওয়েদার খারাপ হয়ে যায়। আমাদের মোজা বাইরে ছিল, ঠান্ডায় জমে গেছে। মোজা নিংড়ে বরফ বার করার চেষ্টা চলছে। আজ 6 জুন 2025। আজকে এই মুহূর্তে আমরা আছি বাসুকিতাল থেকে একটু ওপরে। গতকালকে খুব খারাপ আবহাওয়ার জন্য আমরা এখানেই ক্যাম্প সাইট করেছিলাম, আর আজ আমরা বাসুকিতাল দেখে তারপর নেমে যাব কেদারনাথের উদ্দেশ্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যে দৃশ্যটা দেখলাম সেটা দেখাই একবার। আজ খুব সুন্দর রোদ উঠেছে, আর সেই সাথে রয়েছে নীল আকাশ আর বরফের চাদর। আর দিগন্ত পাড়ে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে মাউন্ট নন্দাদেবী, ত্রিশূল, কেদারডোম, সঙ্গে আরও অনেক পিক। বাসুকিতাল এখানে প্রথমে পৌঁছতে হবে, তারপর উপরে টপটাতে উঠে কেদারনাথ দেখতে পাবো। আমার সঙ্গে আছে সমদ্দা, 72 বছর বয়স। এই বয়সে আমি মায়ালি পাস তো দূরের কথা, বাঁচবো কিনা জানি না, আর বাঁচলেও আমার হাঁটুর অবস্থা কী হবে তাও আমি জানি না। আর উনি মায়ালি পাস ক্রস করে নিলেন। শুরু হলো আমাদের কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা। আজ দূরত্ব 17 কিলোমিটার। আমাদের আইটেনারিতে একদিন রেস্ট ডে, একদিন বাফার ডে ছিল, আর সেই কারণে আমরা এই দুদিন এমার্জেন্সি ক্যাম্প অ্যাফোর্ড করতে পেরেছিলাম। আজ আমরা কেদারনাথ পৌঁছাবো, আর আগামীকাল কেদারনাথ থেকে 22 কিলোমিটার নিচে গৌরীকুণ্ড, আর সেখান থেকে গাড়িতে সোনপ্রয়াগ, আর তারপরের দিন সোনপ্রয়াগ থেকে হরিদ্বার। আজ প্রকৃতি আর জীবনের পাঠশালায় নিজেকে আবার নতুনভাবে পরীক্ষায় বসালাম। শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, দলগতভাবে নিজেকে প্রকৃতির কোলে নতুনভাবে খুঁজে আত্মবিশ্বাস পেলাম। ভগবানের সৃষ্টি এই অপরূপ সৌন্দর্যের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখলাম। নিজেকে এই ডিজিটাল দুনিয়া থেকে কিছুদিনের জন্য আলাদা রাখতে শিখলাম। এই উপরটা থেকে এদিক দিয়ে এখান থেকে নেমে এলাম। আর জানলাম কষ্টের মধ্যেও নিজের জয়ের আনন্দকে অনুভব করতে। আরও জানলাম প্রতিকূল পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নিতে, আর নিজের লিমিটেশনকে। হিমালয়, তাকে ভালোবাসলে তার স্নেহের সান্নিধ্যটুকুই শুধু পাওয়া যায়, তাকে জয় করা যায় না। বরফে মোড়া এই 4 ঘন্টার পথ চলার পর আমরা এসে পৌঁছালাম বাসুকিতাল। 13,570 ফুট উচ্চতায় অবস্থিত এই বাসুকিতাল। চারিদিক উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে অবস্থিত এই বাসুকিতাল জুন মাসেও জমে আছে। বাসুকিতাল ছাড়িয়ে আমরা চললাম বাসুকি টপের দিকে। উপরে উঠেই চলেছি, কিন্তু পাশের দেখা পাই না। এই পাশে একজন উঠছে, এখান থেকে ক্রস করতে হবে। চড়াই পথে 3টে হাম্প পার করতে আমাদের সময় লেগে গেল আরও 3 ঘন্টা। প্রতিদিনের মতো ঘড়িতে 11টা বাজতেই ওয়েদারের 12টা বেজে গেল। ঘন মেঘের মধ্যেই আমরা দৌড়ে নামতে শুরু করলাম কেদার ভ্যালির দিকে। উদ্দেশ্য একটাই, সূর্যাস্তের আগে পৌঁছানো।
অবশেষে খাড়া 5 ঘন্টা নিচের দিকে নামবার পর দেখা পেলাম কেদার ভ্যালির। 12,467 ফুট উচ্চতায় অবস্থিত এই জায়গাটাকে ভ্যালি বলবো না শহর বলবো বুঝতে পারছি না। গত 10টা দিনে আমরা গুটি কয়েক মানুষ পাহাড়ে আনাচে কানাচে ঘুরে বেরিয়েছি, কিন্তু আজ হঠাৎ করে এই লক্ষ লক্ষ মানুষের মাঝখানে কি করব তখন বুঝে উঠতে পারছি না। নির্ভেজাল প্রকৃতি থেকে মানব সভ্যতায় আর ডিজিটাল যুগে পদার্পণ করে শেষ করলাম আমাদের মায়ালি পাস ট্রেক। তবে এই কঠিন ট্রেকটা সকলে জীবিতভাবে সফল করার পিছনে যাদের অবদান সব থেকে বেশি হলো তারা হলো আমাদের এই 3 গাইড, কুশল, সন্দীপ আর স্পর্শ, আর আমার পাহাড়িয়া টিমের বন্ধুরা।